স্যার একটা পারি নাই স্যার। একটা পারোনি, কোনটা বলো? স্যার K2CR2O7। আমরা গতদিন কি গাঠনিক সংকেত করেছিলাম না দুজনে করেছিলাম, কোনটা? স্যার গাঠনিক সংকেত। আমার এই কাজ দিয়েছিলাম আগের দিন, তাই কালকে তোমরা করছো। গতদিন যোজনী আলোচনা করলাম না? জি স্যার দিছিলেন, কিন্তু স্যার ওই যে ওই বাড়ির কাজ দিছিলেন, ওই গাঠনিক সংকেত আমাদের কয়টা করতে দিছিলেন স্যার। K2CR2O7 এর সমস্যা কি আছে বলো? স্যার ওইটা সবকিছুই পারছি, কিন্তু স্যার ওই মানে ওই এই শীটটা বসাবো কেমনে সেটা পারতেছি না স্যার। কোনটা কোনটা বলো, কোনটা বসাবো, কি করে বলো দেখি, ক্লিয়ার করে বলো দেখি। স্যার এই যে আমরা মানে ভাঙ্গিয়ে মানে কে এর মান পাইছি 2, আর সিআর এর মান পাইছি 12, আর 12, হ্যাঁ। ওর মান পাইছিল 14। 14, হ্যাঁ। এখন এই সিআর এর সাথে স্যার এই 12টা বন্ড কেমনে দেবো স্যার, এটাই পারতেছি না। সিআর কয়টা বল লাগে? সিআর কয়টা? দুটো না? জি স্যার। সিআর তাহলে প্রত্যেকটা সিআর এর 6 হবে। আমি দেখলাম ব্র্যাকেটে তো 6 লিখে রাখছি, মানে প্রত্যেকটা সিআর এর 6টা করে দুটো 12টা বন্ধন হবে, একটা রাখলাম 12টা হবে না। জি স্যার, জি স্যার। স্যার এবার বুঝতে পারছি। কথা বুঝতে? কিন্তু যদি শুধু সিআর থাকতো তাহলে ওই একটা জি সিআর এর স্যার, 12টা বন্ধন হতো, কিন্তু দুটো সিআর মানে প্রত্যেক সিআর এর 6টা করে মোট 12টা বন্ধন হবে। জি স্যার, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি এবার। আর কিছু? না স্যার, আর কোনো সমস্যা নেই। আর কারো সমস্যা আছে থাকলে বলতে পারো। আর তো কিন্তু স্যার ওগুলো তো দেখারই সময় নেই, ক্লাস করতেছি তাই ধন্য দেন আমাকে, আমাদেরকে ধন্যবাদ দেন, তাই তো? শুধু প্রেজেন্ট নেওয়ার জন্য ক্লাসটা করতেছি, তাহলে প্রেজেন্টটা মাইন্ড না যায়। কি বলো তোমরা? যাও, আমরা তাহলে ক্লাসে যাই। দেখো আমরা গতদিন যোজনী আলোচনা করছিলাম, আমার মনে পড়ে, আমার যা মনে আসে যোজনী আলোচনা করছিলাম, তাই কি না? সুপ্ত যোজনী নির্ণয় করা শিখছিলাম, মনে হয় কি? মনে আছে কিছু কারোর? হ্যাঁ স্যার, সত্যজনই করাইছিলেন। বলেছিলাম না? ওটা জি স্যার। বাড়ির কাছে, ওটা বাড়ির কাছে দিছিলাম মনে হয়। PCl5, CO, SO2, SO3, H2SO4 এর সূত্র নির্ণয় করে বলছিলাম কি না? কেউ করছো? কেউ কি করছো নাকি তাই বলো, না করলে বলা, বাসায় বসে চেষ্টা করবা। শোনো, এই প্রথম অধ্যায় শেষ হলে আমি একটা পরীক্ষা নেব অনলাইনে। জি স্যার। এবং কেমন এই করে? মার্ক, এই এই মার্ক তোমাদের ক্লাস টেস্ট কুইজ মানে ভাগ মূল্যায়নে যোগ হয়ে যাবে। জি স্যার। এটা বুঝতে পারছো? লাল ফেরেশতা ইসমাইল মানে আর সাদা ফেরেশতা ভালো। তাহলে দেখো আজকে আমরা আলোচনা করি আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন, অক্টেট নিয়ম, আয়নিক বন্ধন, সমজীবন, সমজীবন, এই তিনটা আমরা আলোচনা করবো। 1.6, 1.7 আলোচনা করবো। আজকে তো এই সপ্তাহের মানে শেষ ক্লাস, জি স্যার। ঠিক আছে? আগামী সপ্তাহে প্রথম অধ্যায় ইনশাল্লাহ শেষ হবে, ঠিক আছে? শনি সোম। দুদিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে কি কোনটা কি 30 তারিখ কবে পড়ে? 30 তারিখ মানে সোমবার পড়ে, ওদিন আমার ছুটি আছে, তাহলে আমাদের শনিবার এবং রোববার এই দুই ক্লাসে আরো দুটো পয়েন্ট আলোচনা করতে হবে, ঠিক আছে? করে শেষ করতে পারবো আশা করতে পারি। যাও, দেখো রাসায়নিক বন্ধন কাকে বলে? আমি সবাই ডাকি, অণুতে কি থাকে? পরমাণু থাকে। এই পরমাণুগুলো একটা শক্তি দ্বারা, একটা আকর্ষণ দ্বারা যুক্ত থাকে। যে বল বা শক্তি দ্বারা অণুতে পরমাণুর সঙ্গে পরস্পর যুক্ত থাকে, ওই বল বা শক্তিকে বলা হচ্ছে
বন্ধন বা রাসায়নিক বন্ধন। বন্ধন যা রাসায়নিক বন্ধন তাই, অর্থাৎ বন্ধনটাকে রাসায়নিক বন্ধনকে সংক্ষেপে বন্ধন বলা হয়। কেমিক্যাল বন্ড ইংলিশে বলা হয় কেমিক্যাল মানে রাসায়নিক, আর বন্ড মানে বন্ধন। তাহলে কি বলতে হবে, যে শক্তি দ্বারা অণুতে পরমাণু সমূহ পরস্পর যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন বা রাসায়নিক বন্ধন। আর অক্টেট নিয়ম কি? অক্টেট মানে বলতে পারো 8। অক্টেট মানে 8। যদি 9-10-এ কারো তোমাদের সায়েন্স থাকে তাহলে তোমরা অনেকে যুগের কতগুলো নাম মুখস্থ করছিলে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন। এই অক্টেন থেকে অক্টেট, অক্টেন মানে 8। অর্থাৎ মৌলসমূহ রাসায়নিক বিক্রিয়াকালে সে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পেতে চায়। যে কোনো 8টি ইলেকট্রন পাওয়া পেতে চায়, এইটাই বলা হয় অক্টেট নিয়ম বা অষ্টক নিয়ম। ইংলিশে বাংলায় বলে অষ্টক নিয়ম। দেখো লেখা, যোজনীর ইলেকট্রন মতবাদ অনুসারে বিভিন্ন মৌলসমূহ নিজেদের মধ্যে রাসায়নিক বন্ধন গঠন করার সময় ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পেতে চায়। এবং প্রতিটি পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামো অর্জন করে। এর সাথে সহজে বলা যায় ইলেকট্রন সমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি 8টি ইলেকট্রন পেতে চায়। এই নিয়মকে বলা হয় অক্টেট নিয়ম। সহজে বলতে পারো। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের মতো রাসায়নিক শেষ বল কক্ষপথে ইলেকট্রন রাখতে চাই, সেটা সেটার জন্য যে অষ্টক পূরণ করতে চাই সেজন্য এটাকে অপটিক নিয়ম বলে, এটা বলা যায় না স্যার? হ্যাঁ, ওই তুমি আমাদের লিখে রাখছো, ওই দেখো আমার দেখো লেখা রয়েছে, ওই দেখো আমি যেটা লিখছি দেখো তোমার সামনে দিয়ে রাখছি। ইলেকট্রনের মতবাদ অনুসারে বিভিন্ন পরমাণু সমূহ নিজেদের মধ্যে রাসায়নিক বন্ধন গঠন করার সময় ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন এবং প্রতিটি পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ইলেকট্রন কাঠামো অর্জনের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। এই নিয়মকে অক্টেট নিয়ম বা অষ্টক নিয়ম বলে। যদি কারোর মনে থাকে সহজে লিখতে হবে, ইলেকট্রন সমূহ রাসায়নিকের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পেতে চায়। এই নিয়মকে অষ্টেক নিয়ম বা অক্টেট নিয়ম বলে। বুঝতে পারছো? জি স্যার। Okay? এবার রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল, সিগমা ও পাই বন্ধন এবং সংকরায়ন। তোমাদের সিলেবাসে আমাদের এই প্রথম 3টা আছে, 1, 2, 3 আছে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন। আয়নিক ইংলিশ শব্দ বাংলা এটা বা তড়িৎযোজী বন্ধন বলা হয়, তড়িৎযোজী। আর সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড বলা হয়, কোভ্যালেন্ট ইংলিশ শব্দ কোভ্যালেন্ট। একটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। স্যার 1 2 3 কি বললেন? এই 3টা তোমাদের সিলেবাসে আছে, তোমার বইয়ের সিলেবাসে, বর্তমান সিলেবাসে এই 3টা আছে, বাকিগুলো তোমার সিলেবাসে নাই। ফলে 1, 2, 3টা আমরা চেক। আয়নিক বন্ধন বলতে আয়নিক মানে কি? চার্জ প্লাস বা মাইনাস হতে হবে। তাহলে একটা পরমাণু প্লাস মাইনাস কি করে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে প্লাস হয়, ত্যাগ করে প্লাস হয়, গ্রহণ করলে কি মাইনাস হয়, তাই কিনা? জি স্যার। এই ত্যাগ বা গ্রহণ কেন হবে? প্রত্যেকটা মৌলের টার্গেট একটাই, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। আর সে কাঠামো অর্জন করতে পারলে ওই মৌলগুলো স্থায়ী হয়। কিরকম দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলো কাটা, যদি আমি বলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন এবং রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন এবং রেডন। ইলেকট্রন সংখ্যা 2, 10, 18, 30,
54 86, 2 8 8 18 18 32, এটা মনে রাখতে পারলে হয় 2 8 8, আর 2 পর 8 যোগ করলে 10 হয়, 10 এর পরে 8 যোগ করলে 18 হয়, এরপর 18 18, 18 সাথে 18 যোগ করলে 54 হয়, 54 সাথে 18 যোগ করো, 18 সাথে 18 যোগ 36 হয়, 18 যোগ করলে 54 হয়, 54 পরে 18 18 32, 54 পরে 32 যোগ করলে 86 হয়। প্রত্যেকের মূল্য যদি 2 নম্বর, 2 10 18 36 54 86, যদি এই ইলেকট্রন পাই ওই মৌলগুলো স্থায়ী মৌল। প্রত্যেকটা মৌল টার্গেট একটাই, স্থায়িত্ব অর্জন করা। যাদের ইলেকট্রন এইতে বেশি থাকে সে ত্যাগ করে দেয়, আর কম থাকলে সে গ্রহণ করে। তাহলে একটা পরমাণু সর্বশেষে একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে বলা হয় কথা বুঝতে পারলাম। কেন ত্যাগ করবে? মনে করো সোডিয়াম ইলেকট্রন আছে 11টা, সে আসবে 10 নম্বরে আসবে, ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 10-এ আসবে। ক্লোরিন 17, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নম্বর হলো 18, তাহলে সোডিয়ামকে ত্যাগ করলে ওই ইলেকট্রনটা সে বন্ধ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। সেটা বলেছে যে কোন পরমাণু নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং অপর পরমাণু নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জনের জন্য ওই ত্যাগকৃত 1 বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রনের ফলে মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধন হতে গেলে ধাতু অধাতু ছাড়া আয়নিক বন্ধন হয় না। কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু কারা সহজে বলতে পারি তোমাদের সুবিধার্থে, যাদের নামের শেষে আম থাকে, আম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, স্কান্ডিয়াম, টিটিয়াম, ভ্যানাডিয়াম সব আম আছে। এখন বলো স্যার, বলতে স্যার লোহায় তো আম নেই। লোহার ল্যাটিন নামে আম আছে ফেরাম, কপার ল্যাটিন নাম কাপরাম, বুঝতে পারছো? নাম আছে। তারপরে বাইরে যে জিঙ্কের ল্যাটিন নাম নেই, জিঙ্কের নাম জিঙ্কি হয়, কিন্তু ওর ল্যাটিন নাম নাই, কিন্তু জেডেন, ঠিক আছে। তবে এটা হলো কি মানে ডুপ্লিকেট পদ্ধতি বোঝার জন্য, কিন্তু ধাতু হলো তারাই যারা মূলক ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর যদি কোনো যৌগের প্রথমে ধাতু নিশ্চিত হও, পরেরটা এমনিও অধাতু থাকে। ধাতু নিশ্চিত হলে তুমি এমনি বুঝবে আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সব দেখো সোডিয়াম আম আছে, পটাশিয়াম আম আছে, ম্যাগনেসিয়াম আম আছে, ম্যাগনেসিয়াম আম আছে, ক্যালসিয়াম আম আছে। তাই প্রত্যেকে প্রথমটা ধাতু, আর দ্বিতীয়টা অবশ্যই অধাতু হবে। কোন যৌগের প্রথমটা ধাতু হলে দ্বিতীয়টা কখনো অধাতু ছাড়া হতে পারে না। তবে শুধুমাত্র ধাতব বন্ধনে ধাতব থাকে, কিন্তু এছাড়া বাকি ক্ষেত্রে দ্বিতীয় অবশ্যই অধাতু হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। কতগুলো ধর্ম দিয়ে আছে, পড়া লাগবে না, পরীক্ষায় তোমাদের এগুলো থাকে না। ধর্ম এখানে একই বৈশিষ্ট্য, ধর্ম একই জিনিস, লাগবে না। খালি ড্রাইভারের অধিকার আসছে। ড্রাইভার নিয়ে গেলে আমাদের এবার খাওয়াই দেবে তাহলে। খাওয়ানো না খেলে বড় কথা নয়। কথাটা কি দাঁড়ালো হাসান, প্রত্যেক
এবার দেখো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের ক্ষেত্রে পরমাণু সমূহ লাগবে রিফিল করবে। তাই। একটা নিয়ম যেটা বলছিলাম যে সমযোজী বন্ধন এক্ষেত্রে কি হয় দেখো, আয়নিক বন্ধনের ক্ষেত্রে একজন ইলেকট্রন বেশি একজনের কম থাকে, এক্ষেত্রে উভয় পরমাণু ইলেকট্রন কম থাকে, ফলে কেউ কাউকে ইলেকট্রন দেওয়ার মতন অবস্থায় থাকে না। উভয় পরমাণু এমন একটা যুগল তৈরি করে যেখানে তারা শেয়ার করে, মানে বলছে সমভাবে, মানে তুমি যদি একটা ইলেকট্রন দাও আমি একটা ইলেকট্রন দেবো। আর তোমরা কি জানো এক একটা বন্ধনে কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়? তোমরা কেউ জানো এক একটা রাসায়নিক বন্ধন এক একটা দাগে কয়টা করে বন্ধন জড়িত, ইলেকট্রন জড়িত? তো জানো তোমরা কেউ এক একটা বন্ধন হতে গেলে কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়? কয়টা ইলেকট্রন হলে বন্ধন তৈরি হয় না? হ্যাঁ কি না আমি বলে দেবো, আমি তো জানি, কারণ আমার অসুবিধা নেই, কারণ তুমি একটু বললে আমি বুঝবো যে তোমরা জানো কিনা। ওই যে আমরা গাঠনিক সম্পর্কে মাঝখানে একটা দাগ দিয়ে একটা বন্ধনে ছিলাম, এক একটা বন্ধনে থেকে দুটো ইলেকট্রন প্রয়োজন হয়, কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়? দুটো ইলেকট্রন প্রয়োজন হয়। এক্ষেত্রে সমযোজী বন্ধন বলছে যে তুমি 1 টাকা দিবো আমি 1 টাকা দেবো, তুমি একটা ইলেকট্রন দাও আমি একটা ইলেকট্রন দেবো, দিয়ে বন্ধন তৈরি করবো সমান সমান বা অংশীদারিত্ব সমান। তুমি 2 টাকা দিবো আমি 2টা দেবো, তুমি 3টা আমি 3টা দেবো, কিন্তু কম বেশি হবে না। সেটা বলছে যে অদ্বৈত পরমাণু সমূহ ইলেকট্রন সমূহের অদ্বৈত পরমাণু সমূহ সংযোগের সময় সংশ্লিষ্ট পরমাণু সমূহ সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে। ওই ইলেকট্রন যুগল পরমাণু সমূহ এমন ভাবে শেয়ার করে, তাই ইলেকট্রন গুলো এমন জায়গায় রাখে উভয় পরমাণু সমান দূরত্বে রাখে, যে যার মতো চিন্তা করবে সে আমার, কিন্তু কেউ কারোর পুরোপুরি অধীনে নিতে পারবে না, নিয়ে নিকটতম নিষ্ক্রিয়তা কাঠামো অর্জন করে যে বন্ধন গঠিত থাকে সমযোজী বন্ধন। তোমরা সহজে বলতে পারো অদ্বৈত পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। বুঝতে পারছো? এটা বলতে হবে। আর এটা হতে গেলে অবশ্যই অধাতু লাগবে, বলছে একই রকম বা ভিন্ন ভিন্ন কমপক্ষে 2টি অধাতু লাগবে, কমপক্ষে 2টো হলে হবে, 2টো লাগবে, বেশি হলে কোনো অসুবিধা নেই। দেখো H2 দুটো H আছে, দুটো একই রকম, N2 দুটো আছে, H সেল আছে, এখানে দেখো পানি দুটো H একটা O আছে, মিথেন CH4 দুই একটা C 4টা H আছে, NH3 একটা N 3টা H আছে, মানে অধাতু হলে অধাতু পরমাণু একাধিক পরমাণুতে যোগ কোন সংকেত সেটা সমযোজী বন্ধন হবে। এই জায়গায় ইলেকট্রন শেয়ারটাকে এমন উভয় পরমাণু সমানভাবে দেবে। এবার দেখো সন্নিহ সমযোজী বন্ধন, এক্ষেত্রে সমযোজী ইলেকট্রন শেয়ার হবে, এক্ষেত্রে কেমন শেয়ার হবে? আগে সমযোজী ক্ষেত্রে কি ছিল, তুমি 1 টাকা দিছো আমি 1 টাকা দিছি, সমানভাবে আসছে, কিন্তু এখানে বলছে যে এক্ষেত্রে একটা পরমাণু 2টা ইলেকট্রন দেবে, অপর পরমাণু কোনো ইলেকট্রন দেবে না, না দিয়ে ইলেকট্রন শেয়ার করবে, করে যে বন্ধনটা হয় ওই বন্ধনকে বলা হচ্ছে সন্নিহ সমযোজী বন্ধন। এক্ষেত্রে হচ্ছে বন্ধন গঠনের জন্য এক্ষেত্রে একটি পরমাণু প্রয়োজনীয় একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, অপর পরমাণু কোনো ইলেকট্রন সরবরাহ না করে ওই ইলেকট্রন যাতে সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে শেয়ার করে যে বন্ধন গঠিত হয় তাকে সন্নিহ সমযোজী বন্ধন বলে। এক্ষেত্রে যে পরমাণু ইলেকট্রন জোড় দান করে বা সরবরাহ করে তাকে দাতা পরমাণু বলে, আর যে পরমাণু ইলেকট্রন জোড় শেয়ার করে বা গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা পরমাণু। এক্ষেত্রে দাতার থেকে গ্রহীতা দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়, কারণ এক্ষেত্রে দাতা বলে দেয় আমি তোমাকে ইলেকট্রন দান করছি, মানে আমি দাতা আর তুমি গ্রহীতা, তুমি ঋণী, মানে এখানে যে তার গাম্ভীর্য প্রকাশ করছে যে আমি আমি তোমাকে দান করছি, তুমি তুমি দান করনি, আমি তোমাকে দিয়েছি, আমি
আমি দাতা, তুমি গ্রহিতা এবং গাম্ভীর্য প্রকাশ পায়। আর এক্ষেত্রে বন্ধন হতে গেলে অবশ্যই যে পরমাণুটা দান করবে তাতে কমপক্ষে একজোড়া মুক্ত ইলেকট্রন প্রয়োজন হয়, কমপক্ষে একজোড়া মুক্ত ইলেকট্রন প্রয়োজন হয়। দেখো NH3 এমনটা দেখা যাচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে, গঠনে দেখানো হয় না কিন্তু এমনি মূলত থাকে। আর BF3 এতে ইলেকট্রন ঘাটতি আছে, ফলে এই উভয় পরমাণুর ভিতরে দেখো মাঝখানে দুটো ইলেকট্রন, ওই দুটো দেখানো হয়েছে, এক হয়েছে। এবারে NH3 দান করতে দেখানো হচ্ছে যে NH3 থেকে BF3 তে তীর চিহ্ন যাচ্ছে। এখন বোঝানো হচ্ছে যে আমি তোমাকে আমি দিতাম না। আমার কাছে না। তবে অ্যামোনিয়াম NH4+ যেটা হয় সেটা কিন্তু এখান থেকে NH3 হয় আর H+ হয়। দেয়া চলে যায়। বুঝতে পারছো? আলাদা রুম দিচ্ছি না, পরে পরে 25 তারিখ। এই ক্ষেত্রে দেখো এই যে NH3 আর মুক্ত ইলেকট্রন আর H+ ইলেকট্রন কয়টা বলতে পারো? H ইলেকট্রন থেকে কয়টা? ওই স্যার একটাও না। H থেকে একটা প্লাস মানে একটা ইলেকট্রন, কোনো ইলেকট্রন তাহলে এই কোনো ইলেকট্রন আছে নেই, না ফলে দেখো তাহলে এই দুটো ঘাটতি বেশি আছে, কোনো কম নেই, ঘাটতি আছে মানে কোনো ইলেকট্রন নেই, ফলে এই ইলেকট্রন শেয়ার করতেছে। কাম হয়ে গেছে। কেমন করে যেতে হবে? কি দিয়ে দিবে? এই যে 30 জনের বোঝানো আছে যে আমি তোমাকে দান করছি, এই কাগজটাও করে দিয়েছে। সেটা দেখো আমি গতদিন তোমাদের কি সূত্র জন্য করতে বলছিলাম, সেই সূত্র জন্য এগুলো থাকে এখানে, এইগুলো তোমরা করে এগুলো লেখে না, এগুলো করবা, স্ক্রিনশট দাও। ওকে স্যার। বুঝছো? এই লাল জি, কালার স্যার। দেখছো, লাল কালার দেখছো, জি স্যার। এই লাল কালার গুলো তোমার সূত্র জন্য বের করতে হবে, আবার করবা, ঠিক আছে? আর এটা করলাম তোমাদের ঠিক আছে। তুমি সেশনাল খাতায় এগুলো তুলে রাখবা, যেগুলো বাড়ির কাজ বা বলে এগুলো সেশনাল খাতায় করবা, ঠিক আছে? এবার আমরা কতগুলো মৌলের কি বন্ধন আসে বন্ধন আলোচনা করবো। প্রথমে আমি একটা সহজতায় যাই, হাইড্রোজেন ব্যবহার আমি এটাই যাই, দেখো সোডিয়াম ক্লোরাইডের বন্ধন প্রকৃতি। 227। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড কি বন্ধন বলতে পারো? আয়নিক না সামঞ্জস্য বন্ধন? স্যার আয়নিক কারণ বন্ধন। কি? কেন স্যার কেন? স্যার পজিটিভ আধান এবং নেগেটিভ আধান একত্রে মিলে যে মানে আপনার বন্ধন গঠন করেছে স্যার। আমি কি ওইটা বলছি আর সহজ করে বলে দিন দেখি না, কারণ দেখছো তার স্যার জন্য। ইলেকট্রন স্যার সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম কি ধাতু? অষ্টক পূরণের জন্য। সোডিয়াম কি সোডিয়াম ধাতু না অধাতু? সোডিয়াম ধাতু। হ্যাঁ সেটাই বোঝা। প্রথম ধাতু আছে, ধাতুর সাথে অধাতু থাকলে আয়নিক বন্ধন, সহজ কথা, তোমার ওদিকে জি, যাওয়ার দরকার নেই। প্রথমে ধাতু অধাতু থাকলে সে আয়নিক বন্ধন, এবার বলবো স্যার ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন সহজ। দেখো তাহলে দেখো সোডিয়াম ইলেকট্রন করে 11টা, তাই কিনা? সোডিয়াম জি স্যার। ইলেকট্রন কয়টা বলতে পারি? 11টা। দেখো 1s2 2s2 2p6 3s1, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। সোডিয়ামে দেখো শেষে কয়টা ইলেকট্রন, শেষ শক্তি স্তরে কয়টা আছে বলতে পারো? দেখো প্রথম শক্তি 1s 1, দ্বিতীয় শক্তি 2, তৃতীয় শক্তি 3, 3 তে কয়টা ইলেকট্রন কয়টা আছে? স্যার একটা একটা আছে, তাহলে ওই একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাই লেখা। দেখো ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাই স্থায়িত্ব অর্জনের জন্য অর্থাৎ নিষ্ক্রিয়তম নিকট নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রনের কাঠামো অর্জনের জন্য সোডিয়াম ওই ইলেকট্রনটি ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত হয়। ধরেন কারণ হচ্ছে এরা লিভার ক্যালোরির জন্য ঠিকানা থাকে। হ্যাঁ অপরদিকে দেখো ক্লোরিনের শেষে কয়টা ইলেকট্রন বলতে পারো? শেষ শক্তি স্তর কয়টা আছে? স্যার 60টি। 7টা।
3s এ 2 আর 3p তে 5টা এবং 7টা, তাই কি না? তাহলে ওই একটা ইলেকট্রন sir. প্রয়োজন আছে, প্রয়োজন হচ্ছে কি করবে, কার্বন গ্রহণ সোডিয়াম দিয়ে ত্যাগ করলে ওই ত্যাগকৃতটা গ্রহণ করবে। অপর দিয়ে ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তর 7টি ইলেকট্রন আছে, এবং যদি ব্যাককেন্দ্রে বুঝে না দিলে অসুবিধা নেই, 3s3p5 না দিলে অসুবিধা নেই আছে। যা স্থির অর্জনের জন্য অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রনের কাঠামো অর্জনের জন্য সোডিয়াম কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক Cl আয়নে পরিণত হয়। এবার কি এখন সোডিয়াম ও ক্লোরাইড আয়নকে স্থির বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে রাখবো। কোথায় রাখবো? স্থির বিদ্যুৎ ক্ষেত্র। কেন? ইলেকট্রন কি চার্জ যুক্ত? ঋণাত্মক চার্জ যুক্ত। যদি ইলেকট্রনে প্রভাব থাকে তখন সে সোডিয়ামের সাথে ওই ইলেকট্রন আকর্ষিত হবে আর ক্লোরিনকে দূরে ঠেলে দেবে, ফলে সোডিয়াম ক্লোরাইড যুক্ত হতে পারবে না। কারণ আমরা কি জানি, একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর ভিন্ন চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যদি ইলেকট্রনের প্রভাব থাকে, ইলেকট্রন মাইনাস এই সোডিয়ামের প্লাসের সাথে আকর্ষিত হয়ে আর মাইনাস এই ক্লোরিন মাইনাসকে আকর্ষণ বিকর্ষণকে দূরে ঠেলে দেবে, ফলে বন্ধনটা সঠিকভাবে হবে না। এই জন্য স্থির বিদ্যুৎ ক্ষেত্রে রাখতে হয়। তাই লিখছি দেখো, এখন Na+Cl মানে আয়নদ্বয়কে স্থির বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে আয়নদ্বয় পরস্পর আয়নিক বন্ধনের মাধ্যমে NaCl সোডিয়াম ক্লোরাইড গঠন করে। দেখো এখানে নিচে দেখাইছে Na+Cl- স্থির বিদ্যুৎ ক্ষেত্রে পরস্পর কাছাকাছি আসছে আর পরে NaCl তৈরি করতেছে। দেখো বুঝো কিনা? বুঝছো? জি স্যার। তাহলে তোমরা ওটা দেখো, এটা করবা MgCl2, একই নামে MgCl2 করবা, ঠিক পা, ঠিক আছে? তাহলে Mg তে এখন ইলেকট্রন 12টা হবে, ঠিক আছে? এখানে 11 লেখা হয়ে গেছে, ঠিক আছে? এমনি বিন্যাসে ঠিক আছে, বিন্যাসে ঠিক আছে, কিন্তু এখানে 12 লেখা হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। তাহলে এবার দেখো ঠিক আছে, এখন এটা একটু দেখবা তোমরা, এটা একটু স্ক্রিনশট দাও, সময় কম, ঠিক আছে? স্ক্রিনশট দিছো? জি স্যার দিয়েছি। পর্দা স্ক্রিনশট দাও, তাহলে এটা একইভাবে দেখো উত্তরটা তোমরা পেয়ে যাও, আশা করি আমি যা পড়াইছি বুঝতে পারবা। কিছু না স্যার, আমার তাহলে কি বিএল বাদ দিছে স্যার? বিএল কলেজ এখন তোমাদের লিঙ্কটা দিছি, লিঙ্কটা পূরণ করে দাও, সাবমিট করো। ঠিক আছে স্যার। ওকে, সময় কম, আর 5 মিনিট সময় আছে। লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি দেন, আমরা পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর